নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলে আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন সাহিত্যিক ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চলে নীল শাড়ি উপন্যাসটি। আজ শোনাব উপন্যাসটির দ্বিতীয় পর্ব। চলুন শোনা। দেখলে তো কেমন সুন্দর, যে কোনো বেশে যে কোনো অবস্থায় ও অপরূপা। থাক, কারো রূপ বর্ণনা শুনতে আসিনি আমি, তোকে বাড়িয়ে নিতে এসেছি। অমন মেয়ে তুমি বাংলাদেশে কম পাবে দাদা, ছেড়ো না, প্রস্তাবে রাজি হয়ে যাও। বড় ডেপো হয়ে উঠেছিস রুচি, আমার থেকে তুই 10 বছরের ছোট। লজ্জা করে না বড় দাদার সঙ্গে এইসব কথা আলোচনা করতে? ধমক দিল তাপস। ধমক খেয়ে মিনিট দুই চুপ করে রইল রুচি, তারপর মৃদু হেসে বলল, ছোট বোনের অধিকার আছে দাদা এ বিষয়ে কথা বলবার, সেটা তুমি অস্বীকার করতে পারো না। আধুনিক যুগের উপযোগী মেয়েকে আমি যেমন দেখে শুনে নির্বাচন করতে পারবো, মা বাবা তেমনটি পারবেন না। আর এই ক্ষেত্রে আমার সুবিধা খুবই বেশি, সে আমার বন্ধু, তাকে তোমার ভাগ্য বলে জেনেছি। তাই আমি... থাম, লেকচার ছাড়তে হবে না তোর। বিয়ে আমি করব না তোকে। ওকে তোমার পছন্দ হবে না দাদা? কাউকেই পছন্দ হবে না, বিয়েই করব না আমি। আমাদের বিবাহ নিরোধ সঙ্গই আমার একমাত্র আশ্রয়। অনর্থক আর এগুস নেই। বিয়ে তোমায় করতেই হবে দাদা, তা সে যাকেই হোক। বয়স তো হয়েছেই, বাড়িতে মার বউ না হলে আর চলছে না। ছোটদার বয়স এখন খুব কম। আচ্ছা, সে মার সঙ্গে বোঝা যাবে। তাপস গম্ভীর হয়ে বলল, তুই কচি খুকি, তোর অত কথায় থাকা কেন? বিয়ে পাস কর, তারপর কথা বলবি। ওকে ওর দাদারা বিয়ে পাস করিয়ে দেবে বলেছে, তার থেকে ওর দাদারা তার বিয়ের অন্যত্র ব্যবস্থা করুন, আমার দ্বারা হবে না। অবাক হয়ে রুচি চুপ করে রইল। দাদার মেজাজ এখন ভালো নেই, বেশ যেন বুঝতে পারছে সে। থাক এখন তার কথা। পথের ধারে প্রকাণ্ড সিনেমা গৃহের দিকে তাকিয়ে সে বলল, চলো না দাদা, নতুন বই শুনেছি বেশ করেছে, দেখে যায়। জল খাবার খাবি নে? জল খেয়েছি স্কুলে। তোমাকে তো ভাই পাওয়া যায় না, ছোটদাকেই নিয়েই আমাকে আসতে হয়। আজ যখন পেয়েছি, চলো দেখি ছবিখানা। আয় দেখা যাক। তাপস গাড়ি স্ট্যান্ডে থামালো। সিনেমা ঘরের অন্ধকারে চিন্তা করবার ওর সুবিধা হবে, আর অভিনয়ে মন নিবিষ্ট থাকার জন্য রুচিও বকবক করবে না। ওর বন্ধুকে বিয়ে করবার তাগিদে অস্থির করে তুলেছে মেয়েটা ওকে। একটা মাত্র বোন, অত্যন্ত আদুরে দাদাদের কাছে সে, বিশেষ করে তাপসের কাছে। বিয়ে করবে না বলে তার মনে দুঃখ দিয়েছে তাপস। সিনেমা দেখিয়ে তার খেসারত দেবে। বোনের হাত ধরে রাস্তা পার করে তাপস এসে উঁচু ক্লাসে টিকিট কিনল, তারপর বসলো এসে আসনে। সিনেমা আরম্ভ হয়ে গেছে, তবে মূল বইখানা এখনো আরম্ভ হয়নি। নিউজ রিল চলছে। আমাদের নতুন রাষ্ট্রে কোথায় কেমন খাদ্য ফলানো হচ্ছে তারই আলোকচিত্র। অধিক ফসল ফলানো প্রোপাগান্ডা পিকচার। কোথায় সরকারি কুঠির বিশাল উদ্যানে, যে উদ্যান ইংরেজের আমলে শ্রম কারণ ছিল, সেখানে বেগুনের চারা বসানো হচ্ছে। চারা বসাচ্ছেন হয়তো দেশপাল বা রাজ্যপাল, কোথাও লাঙল ঠেলছেন মন্ত্রীগণ, কোথাও বা প্রতিষ্ঠাপন্ন রাজকর্মচারীগণ বাঁধাকপি, ফুলকপি, লাউ, কুমড়োর হাট বসিয়েছে, কোথাও বা ফুলের দোকানে ক্রেতা, এদেরই স্ত্রীগণ। অধিক ফসল ফলাবার অছিলান আলোকচিত্র তোলবার প্রলোভনটা কেমন অসবল মাত্রায় প্রকট হয়ে উঠেছে। দেখতে লাগলো তাপস, কিন্তু রুচি বেশ উপভোগ করছে। প্রকাণ্ড বিল, তাতে অসংখ্য মাছ। মাছ ধরছে ছিপে করে জাল ফেলে, গাদা করছে সব এক জায়গায়। কপি, আলু, বেগুন, পটল হাটে জমা হয়েছে, কিনছে সব বড় বড় লোক। বাহ, দেশের অন্নবস্ত্রের দুঃখ আর রইল না। আমাদের নতুন রাষ্ট্র সব রকমের স্বাবলম্বী হয়ে উঠল। আমাদের নেতারা যে রকম বিবৃতি আর বক্তৃতা দিতে লেগেছেন, কাজে ওর সিকি ভাগ হলেও আমরা তো রামরাজত্বে পৌঁছলাম বলে ভাবতে ভাবতে হাসি পাচ্ছিল তাপসে। কিন্তু হাসলে চলবে না, তাকে বেশ খানিকটা চিন্তা করতে হবে। রুচির দিকে চেয়ে দেখল, সে তন্ময় হয়ে ছবি দেখছে। আলু, পটল, কুমড়োর ওপর মেয়েদের লোভ থাকা স্বাভাবিক। তাপস 4 পয়সা চিনে বাদাম কিনে বোনের হাতে দিয়ে বলল, আইসক্রিম খাবি? খাবো, রুচি আনমনেই বলল। তাপস একটা আইসক্রিমও কিনে দিল ওকে। মূল বইটি আরম্ভ হলো এবার। রুচি মশগুল হয়ে যাবে। অতএব তাপস নিশ্চিন্তে চিন্তা করতে বসল, কে ওই মেয়েটি?
কোন বাড়ি? হ্যাঁ, দেখবার মতো চেহারা বটে, কিন্তু রুচির সঙ্গে যে কথা বলছিল সেও কিন্তু খারাপ নয়, বরং রংটা ওর থেকেও ফর্সা, আর বেশ বাস আরও পরিপাটি। কিন্তু পরিপাটি হলে কি হবে, ওই মেয়েটির অগোছালো এলো চুল আর উঠোনে লুটানো নীল আঁচলটা তাপসকে যেন বেঁধে রেখেছে। প্রথম দর্শনে প্রেম সম্ভব নাকি? কেন তাকে অত ভালো লাগলো তাপসে? ওর বিরামনত মুখ উচ্ছ্বাস বসে তাপস সাধু ভাষায় ভাবতে লাগলো। আলু লাইত কুন্তল, রবীন্দ্রনাথকে মনে পড়ল। অলোকে কুসুম না দিও, শুধু শিথিল করবি বাঁধিও। চণ্ডীদাস এসে দাঁড়ালেন। চলে নীল শাড়ি, নিঙারি নিঙারি। দূর করো, তাপস নিজেকে ধিক্কার দিল যেন। এতক্ষণ উচ্ছ্বসিত কেন হচ্ছে সে? বিয়ে সে নিশ্চয় করবে না, কিন্তু বিয়ে না করলেও প্রেমে পড়তে তো বাধা নেই। এতটা বয়স হয়েছে, প্রেমে পড়ার অভিজ্ঞতা নেই তাপসে, আজ বুঝি পড়ল। খুব তো মন্দ লাগছে না। কে ওই মেয়েটি? ওর সন্ধানে তাপস তার বাকি জীবনটা অনায়াসে কাটিয়ে দিতে পারে, কিন্তু রুচিকে জিজ্ঞাসা করলে তো এক্ষুনি জানা যায় কে ও। তাতে কিন্তু সব রোমান্স নষ্ট হয়ে যাবে, থেমে যাবে এই রোমাঞ্চ তার। তাছাড়া কয়েক মিনিট আগে বিয়ে সম্বন্ধে যা সে বলেছে, তারপর কি এত বড় চালাক চতুর বোনকে আর কিছু শুধানো যায়? অসম্ভব। তাপস নিজেই জানবার চেষ্টা করবে কে ও, কোন পাড়ায় থাকে। যাকে দেখবার জন্য এতখানি প্ল্যান করলো, তার জন্য কোনো আগ্রহই তাপস বোধ করছে না। সে যেন নিতান্তই অনাহতা, কাজেই অনাদৃত ওর কাছে। আপনাকে প্রকাশ করবার জন্য সে নির্লজ্জভাবে রুচির সঙ্গে আলাপ করছিল, হাত মুখ নেড়ে। ফরওয়ার্ডনেস দেখাচ্ছিল হয়তো। না, তাপসে ওরকম মেয়ে ভালো লাগে না। ওই লজ্জাবনতমুখী, সরল সংকুচিতা। সিনেমা শেষ হলো। নিজেকে অসহায় মনে করছিল শর্মিষ্ঠা। রুচি তাকে গুণা করেও জানতে দেয়নি যে তার দাদা আজ তাকে নিতে আসবে। অন্যান্য দিনের মতো রুচি আর রঞ্জিতার সঙ্গে গাড়ির জন্য অপেক্ষা করছিল। রুচিকে যথাসময়ে গাড়ি এসে নিয়ে যায়, আর রঞ্জিতা এবং শর্মিষ্ঠা যায় স্কুলের বাসে। তাদের বাড়ি কাছাকাছি। বাসের প্রথম ক্ষেপ বেরিয়ে গেছে, ফিরলে দ্বিতীয় ক্ষেপে ওরা যেতে পারবে। প্রতিদিনই এরকম দেরি হয় ওদের, তাই স্কুলের পর জল খাবারের জন্য বাড়ি থেকে উপরেই খাবার নিয়ে যায়। আর সেই খাবারে রুচি ভাগ বসিয়েছে এবং বলেছে যে তার গাড়ি আসতে দেরি হতে পারে। এর বেশি কিছু বলেনি রুচি শর্মিষ্ঠাকে। শর্মিষ্ঠা বুঝতে পারল ব্যাপারটা চক্রান্ত, কারণ রঞ্জিতা বেশ পরিপাটি হয়ে নিল, যেন সিনেমায় যাবে। শর্মিষ্ঠা শুধল, অত সাজ করছিস কেন রে রঞ্জি? এখান থেকে কোথাও যাবি নাকি? হ্যাঁ, পথে মামার বাড়িতে নেমে যাব। শর্মিষ্ঠা বিশ্বাস করেছিল, কারণ রুচির সাজসজ্জা কোনো কিছু না করায় বিশ্বাস করা খুবই স্বাভাবিক। কিন্তু রঞ্জিতা বেশ রুচির কাছ থেকে জানতে পেরেছিল যে আজ ড্রাইভারের বদলে দাদা আসবে রুচির। কোনো যুবকের কাছে কোনো প্রাপ্তবয়স্কা মেয়ে এরকম আলুথালু বেশে দেখা দিতে চায় না। শর্মিষ্ঠা যে বেশে তখন ছিল, তার যথেষ্ট রাগ হচ্ছিল রুচির ওপর। তারপর সে ভালোই জানে যে রুচির দাদার সঙ্গে তার বিয়ের কথা চলছে। তিনিই আসবেন জানতে পারলে শর্মিষ্ঠা অন্তত মুখে হাতে জল দিতে পারত, আর চুলগুলো আঁচড়ে নিতে পারত, শাড়িটাও গুছিয়ে নিতে পারত। হঠাৎ তিনি এলেন এবং হঠাৎ চলে গেলেন। দেখে গেলেন শর্মিষ্ঠাকে। রুচিরই কারসাজি নিশ্চয়। যাক বাবা, তোর হবু বরকে দেখে নিলাম, রঞ্জিতা হেসে বললে। বিয়ে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কে কার বর কে জানে। তোরই বর হবে। তোরও হতে পারে। কেন রে, ওরকম বলছিস? পছন্দ হলো না? তোর যদি হয়ে থাকে তো চেষ্টা কর। শর্মিষ্ঠা কথাটা বলে শাড়িখানা সামলাতে মনোনিবেশ করল। তাদের বাস আসছে, এবার যেতে হবে, রঞ্জিতা বলল। দেখতে কিন্তু চমৎকার, তোর সঙ্গে বেশ মানাবে। রুচিকে ধন্যবাদ এর জন্য। মুগ্ধ হয়ে থাকিস তো রুচিকে ধর না, তোকেই নিয়ে যাবে। তুই রাগ করবি যে, ঝগড়াও করতে পারিস। অমন সুন্দর ছেলে। সেরকম কিছু করব না, পারিস তো নে গিয়ে। তা কি আর হয় ভাই? ওরা বাড়িসুদ্ধ তোকেই পছন্দ করেছেন। আর তিনিও যে এরকম করে তাকাচ্ছিলেন মোটরের মাথার ঢাকনাটার ফাঁকে, মনে হয় বাড়ি গিয়ে কবিতা লিখবেন তোর নাম। আমি যেরকম ম্যাথরনি বেসে ছিলাম,
তাতে আমায় দেখে কারো কবিতা আসবে না। তুই একেবারে উর্বশীর মতো সাজ করেছিলি। কবিতা যদি লেখেন তাহলে সেটা নিশ্চয়ই তোরই উদ্দেশ্যে। আমি উর্বশীর মতো সাজ করলে কি হবে? তুই যে এমনি সুচিত্রা। গাড়িতে উঠতে হবে। অন্য মেয়েরা এসে পড়ল, কাজেই কথা আর চলল না। ওরা বাসে চলল এবং আরও অনেক মেয়ে চলল। রঞ্জিতার মামার বাড়ির কাছে গাড়ি আসতে শর্মিষ্ঠা বলল, সত্যি নামবি নাকি? সত্যি কথা আমি খুব কম বলি, রঞ্জিতা জবাব দিল। এই সুন্দর স্বীকৃতির জন্য ধন্যবাদ, শর্মিষ্ঠা বলল। সব মেয়েরাই হেসে উঠল। শর্মিষ্ঠা আবার রঞ্জিতার কানে কানে বলল, তাহলে তোর এত সাজ করার উদ্দেশ্য আমার স্মৃতি থেকে ওর আঙুলটা সরিয়ে তোর স্মৃতিতে সিঁদুর লেপন? ওহ, আজ থেকে তুই আমার প্রতিদ্বন্দ্বী। মায়েরই না, তোর প্রতিদ্বন্দ্বিতা করবার কোনো যোগ্যতা নেই আমার। রুচি চেয়েছিল তুই যেমন আছিস ঠিক তেমনি বেশি তার দাদা তোকে দেখে যাও, কারণ তুই সত্যিকার সুন্দরী মেয়ে। থাক, রূপের প্রশংসা করে আমার মন আর গলাতে পারবি না। ওটা আমি ছোটবেলা থেকে শুনে শুনে অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু একটা কথা বলি শোন, পুরুষেরা আগে রূপটাই কেন দেখতে আসে জানিস? না, ওদের পছন্দ মাত্র 3টি জিনিস নিয়ে। মেয়ের রূপ কতটা আছে, 1, মেয়েটার রান্নাবান্না কেমন জানে, 2, আর ঝগড়াটা হবে কি না, 3। বারে বা বেশ চমৎকার তথ্য আবিষ্কার করেছিস তো। আর মেয়েরা কটা জিনিস নিয়ে বর পছন্দ করে? অনেকগুলো, কিন্তু এ দেশে তাদের সুযোগ সুবিধা খুব কম। তবু শুনি কি কি হলে তাদের বর ঠিকমতো পছন্দ হয়। রূপটা গৌণ মেয়েদের কাছে। আগে তারা দেখতে চায় কত বয়স, অর্থাৎ বুড়ো কিনা। মাত্র 27 চলছে রে, বুড়ো কি? রঞ্জিতা হেসে উঠল। গাড়ির অন্যান্য মেয়েরা ঠিক বুঝতে পারছে না ওদের কি কথা হচ্ছে, তবু তারা যথেষ্ট আজ্ঞান্বিত হয়ে উঠল। তারপর তারা চায় লোকটা চরিত্রহীন কিনা, তারপরই চায় স্বাস্থ্য ভালো কিনা, তারপর টাকা পয়সা কেমন আছে, কত ভরি সোনার গয়না দিতে পারবে, ইত্যাদি। না, তার আগে চায় স্ত্রীকে ভালোবাসার মতো মন তার আছে কিনা। তারপর প্রশ্নটা 5 জন করলো এবার শর্মিষ্ঠাকে। কিংবা আর কোথাও তার মন আগেই দান বা বিক্রি হয়ে গেছে কিনা। রঞ্জি বলল, হ্যাঁ, জানবার সুযোগ থাকলে সেটাও সে জানাতে চায়। অর্থাৎ নিজেকে সতী রাখবার জন্য স্বামীকেও সে সৎ দেখতে চায়। তারপর কি চায় শর্মিতি? একটি মেয়ে প্রশ্নটা আবার করল। তারপর চায় তিনি কতটা উপার্জনক্ষম হবেন, অর্থাৎ পৈতৃক অর্থ নয়, নিজে কেমন রোজগার করতে পারবে। কিন্তু যার পৈতৃক অর্থ আছে, একজন বলল, থাকলেও প্রত্যেক মেয়ে চায় তার স্বামী নিজে কিছু উপার্জন করুক এবং পৈতৃক সম্পদে সেটা যোগ করুক। উপার্জনহীন স্বামী অর্থবান হলেও স্ত্রীর শ্রদ্ধা পুরো মাত্রায় পায় না। কারণ তার মধ্যে পুরুষের পৌরুষটা ঠিকমতো জাগে না। অপরের অর্জিত অর্থ ভোগ করার মধ্যে নিজের দৈন্যকে ঢাকবার চেষ্টা থাকে। সেটা অহংকার রূপে আত্মপ্রকাশ করে। বড়লোকের ছেলেদের মধ্যে প্রায়ই এটা দেখা যায়। কিন্তু আমার তো অন্য মত শর্মিদি। টাকাওয়ালা বর পেলে জীবনটা সম্বন্ধে আর কিছু ভাববার থাকে না। বাবা মাও সেই চেষ্টাই করেন সব মেয়ের জন্য। তার কারণ আমাদের দেশে মেয়েরা আর্থিক দিক থেকে সবসময় অপরের অনুগ্রহ ভজন। ছোটবেলায় মা বাবা, তারপর স্বামী, তারপর ছেলে। ঠিক কথা, শ্যামলী বলল। এদেশে মেয়েদের সত্যিকার স্বাধীনতা আসবে সেই দিন, যেদিন স্ব উপার্জিত অর্থে তারা নির্ভর করতে পারবে। করছে তো অনেকেই আজকাল, মাধুরী বলল। নার্সিং, টেলিফোন গার্ল, শিক্ষয়িত্রী কাজ অনেকদিন থেকে করছে মেয়েরা। আজকাল তো এদেশে পুলিশেও মেয়েরা ঢুকেছে। এরপর হয়তো মোটর চালানোতে কিংবা মোটে মজুরের কাজেও লেগে যাবে। ঝিগিরি মেতরগিরি করেই তো দেশে কিছু মেয়ে, সবিতা বলল। কিন্তু বেশি অংশই কিছু পড়ে না। যেমন আমি, তুমি এবং বাড়িতে যে কজন আছে তারা বা তাদের বাড়ির মেয়েরা। অবশ্য এরা অন্য দিক দিয়ে প্রচুর কাজ করে। সংসার ধর্মের সব কাজই প্রায় করেন, শুধু অর্থোপার্জন ছাড়াও। তবু এরা পরাধীন আর্থিক ব্যাপারে।
কিন্তু স্বামীর স্নেহ ভালোবাসা পেলে এবং তার উপার্জনের শক্তি থাকলে এই পরাধীনতা আরামের মনে হয়, যেমন বাষ্পের ইঞ্জিনে চাকা ঘোরাচ্ছে। কিন্তু এই বাষ্প আর চাকায় মিলে চালায় ট্রেনখানা। বাষ্পের কাছে চাকার অধীনতা আরামে, আনন্দে। গাড়ি শর্মিতে বাড়ির কাছে এসে পড়ল। সে নেমে গেল। একটুখানি পরেই রঞ্জিতা নামবে। সবাই তাকে শুধু, ব্যাপারটা কি রঞ্জিতাদি? বিয়ে কার সঙ্গে? রুচিরার দাদার সঙ্গে। রঞ্জিতার? তোমার রঞ্জিতা? ওপাশ থেকে একটি মেয়ে প্রশ্ন করল। তোর পোকা, সাতকাণ্ড রামায়ণের পর সীতারামের কে? রঞ্জিতা নেমে গেল। গাড়ি চলছে আবার। বাকি মেয়েগুলো ব্যাপারটা ঠিকমতো বুঝতে পারল না। ভেবে নিল লজ্জায় রঞ্জিতা নিজের বিয়ের কথাটা প্রকাশ করল না হয়তো। রুচির দাদাকে ওরা কেউ দেখেনি, কারণ তাপস স্কুলে কদাচিৎ আসেন। রুচির দাদা আজ এসেছিলেন যে ওকে বাড়ি নিতেই। তাতেই রঞ্জিতা অতক্ষণা ফিটফাট। ও ক্যাপটিভেট করে ফেলেছে। ইংরেজি কথা ব্যবহার করলো মানসিক। ক্যাপটিভেট কথা নতুন শিখলে আজ? না রে, কদিন আগেই শিখেছি ট্রান্সলেশনের বইয়ে। তার রঞ্জিতার গুণ রূপ দুই আছে। বাপের টাকা কড়ি আছে বলল নয়। রুচির বাবা তো কোটিপতি, খুবই বড়লোক ওরা। ভালোই হবে। রঞ্জিতা যে রকম গয়না কাপড়ের ঝোঁক, পোষাবে ভালো। রঞ্জিতাদির রঙটা অতিরিক্ত ফর্সা। কটা মনে হয় ভাই? গরমে এমন কিছু ভালো নয়। সামনের একটা দাঁতই তো বাঁকা। চুল খাটো, সামনেটাই বেশ ঝাপালো। দেখিস ও কখনো বেনি ঝোলায় না। চুল নাই তো ঝোলাবে কি? সেজেগুজে থাকে বলেই অমন সুন্দর দেখায়। সত্যি সুন্দর, শর্মিষ্ঠা দেহে আর মনেও। চমৎকার মেয়ে, যার বাড়ি যাবে ঘর আলো করবে। কিন্তু বড্ড একরোখা, ভীষণ অভিমানী, আর আত্মমর্যাদা জ্ঞান অতিরিক্ত। ওগুলো গুণ তার। ক্ষেত্রবিশেষ নিদারুণ দোষ হয়ে পড়ে বাবার। 4 ভাইয়ের বোন, অত্যন্ত আদুরে মানুষ। ওর দাদারা বোনকে নজর ছাড়া করতে চায় না। বিয়েও এখন দেবে না বোধহয়। বিয়ে পাস করাবে। যার যার বাড়ির কাছে গাড়ি এলো, সে নেমে যেতে লাগলো। কিন্তু আলোচনা তাদের বন্ধ হলো না। সুষমা বলল, কিন্তু রুচির সঙ্গে শর্মির ভাবই তো বেশি রে, তাকে কেন দাদার জন্য দেখল না? রুচি তো আর কর্তা নন, বিয়ে করবে দাদা, সম্বন্ধ করবে বাবা মা। তার ঠিক কথা। রুচির দাদার বুঝি রঞ্জিতাকেই পছন্দ হবে। কে কার পছন্দ খবর জানে ভাই। আরও 2টি মেয়ে নেমে গেল। রইল এখন 3 জন। ওদের বাড়ি এক রাস্তায় কাছাকাছি। একজোট হয়ে ওরা স্কুলে আসে, তাই পরস্পরের মধ্যে ভাব একটু বেশি, ঝগড়াও কম হয় না। নীলা বলল, বিয়েই হচ্ছে শেষ কথা মেয়েদের জীবনে। সত্যি, আমার জন্য বাবা রাত্রে ঘুমান না। অচলা বিমর্ষ কণ্ঠে বলল, কেন? তোদের তো এমন কিছু অভাব নেই অচলা। প্রতিভা শুধু আছে, রূপ চাই, যেটাতে আমি খুবই খাটো। ও মা, তুই এমন কি খারাপ মেয়ে? রংটা যা একটু শ্যামল। যে দেখতে আসে সে আর ফিরে তাকায় না। একে তো আমি কালো, তারপর ছোটবেলায় বসন্ত হয়ে মুখে কয়েকটা দাগ হয়ে আছে। নিঃশ্বাস ফেলে বলল, দাদা রবীন্দ্রনাথের কবিতা ওড়ায়, ফুলের মালা গাছি বিকাতে আসিয়াছি, পরক করে সবে করে না স্নেহ। ঠিক সেই কথা। গাড়ি বাড়ির কাছে এলো। ওদের বাড়ি পাশাপাশি। সবাই নামল, কিন্তু কেউ আর কোনো কথা কইল না। কেমন যেন বিষণ্ণ দেখাচ্ছে নীল আকাশটা। মুখে ভাত মণিলালের ছেলে। রুচিরাকে একটু আগে যেতে হবে, মণিদা বারবার বলে গেছেন। সকালেই দাদা তাপসকে সে কথা স্মরণ করিয়ে দিল। তাকে পৌঁছে দিতে হবে মণিদার বাড়িতে। তাপস প্রতিশ্রুতিবদ্ধ আছে। তাপস বলল, যা সাজগোজ কর, দিচ্ছি পৌঁছে। সাজগোজ কী করবো আবার? স্নান করে কাপড় পরেই আসছি। তার মানেই তো সাজগোজ। 1 ঘণ্টা 3 লাগবে তো। এর মধ্যে আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। 3 ঘন্টা কেন লাগবে দাদা? বাইরে গেলে ফিরতে দেরি হবে তোমার। আমার বড়জোর 1 ঘন্টা লাগবে। জানি ওটাকে 3 গুণ ধরাই ঠিক হবে। সাজসজ্জার পারিপাট্য যে রকম শিখেছো তুমি এই বয়সে, তোমার স্কুলটাই তোমার মাথা খেল। যা সব চালিয়াত মেয়ে ওখানে। সবাই চালিয়াত নয় দাদা, 1-2 অন্তত ভালো আছে। রুচি প্রতিবাদ করলো তারস্বরে। সেই দিন যে মেয়েটিকে দেখলে, সে কি চালিয়াত? নিশ্চয় কেয়ারফুল কেয়ারলেসনেস।
ওসব বুঝি আমরা, কিন্তু কি করব? আমি তোকে ওই স্কুলে ভর্তি করেছি। আচ্ছা যা, আমার সময় কম। তাপস আর অপেক্ষা করল না, বেরিয়ে গেল গাড়ি নিয়ে। রুচিরা জানে দাদা বেরুলে দেরি করবে, অন্তত 9টার পূর্বে তার ফিরবার আশা নেই। কিন্তু তার জন্য কিছু যায় আসে না। কতখানি বুদ্ধি খাটিয়ে দাদার ভাবিবধূকে দেখবার ব্যবস্থা করলো সেদিন, তাতে তো কোনো কাজ হয়েছে বলে মনে হচ্ছে না। দাদার মনে এতটুকু দাগ কাটতে পারিনি শর্মিষ্ঠা। আশ্চর্য! রুচিরা এতখানি আশ্চর্য হবার কারণ, তার বিশ্বাস শর্মিষ্ঠাকে যে যে কোনো অবস্থায় দেখবে, সেই পছন্দ করবে। সেদিন এই কারণেই রুচিরা তাকে সাজাবার বা দাদার সংবাদ দেবার ইচ্ছাই করেনি। দাদা এসে একান্ত অতর্কিতভাবে তাকে দেখে যাবে আর পছন্দ যে করবে রুচির, তাতে সংশয় নেই। কিন্তু ফল তো ঠিক আশানুরূপ হলো না। দাদা ওর সাজ না করাকেই কি কেয়ারলেসনেস ভেবেছে? মেয়েটা সম্বন্ধে দাদা রুচিকে এতটুকু একটা প্রশ্ন করেনি এই 3 দিন। কিন্তু বাবা যেভাবে ওই মেয়েটাকে পছন্দ করেছেন আর কথাবার্তা যেরকম দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে, তাতে আগামী মাঘ মাসের শেষ বা ফাল্গুনের প্রথমেই দাদার বিয়ে বাবা দেবেন, এবং ওই মেয়েটির সঙ্গেই। বিয়ে হলেই দাদা ওকে ভালোবাসতে পারবে, রুচি ভেবে নিল। অমন মেয়েকে কে আর ভালো না বাসে? শর্মিষ্ঠা নিজের গুণেই ভালোবাসা আদায় করে নেবে দাদার কাছ থেকে। স্নান করতে করতে সে এইসব কথা ভাবছিল। কাল রবিবার ছিল, স্কুলে যায়নি সে, আজও যেতে পারবে না। শর্মির কেমন লাগলো দাদাকে তা তো জিজ্ঞাসা করা হয়নি। ভালোই লাগবে আশা করছে রুচি। তার দাদা শর্মির অনুপযুক্ত হবে না। পাউডার ভাবটা মুখে বুলোতে বুলোতে রুচি ভাবতে লাগলো, দাদা আবার ঠাট্টা করবে বেশি সাজগোজ করলে। কিন্তু আধুনিক যুগে শহরের স্কুলে পড়া মেয়ে অল্প একটু সাজসজ্জা না করে কি বাইরে যেতে পারে? তার উপর নেমন্ত্রণ বাড়ি। রুচি আরও এক সেট জামা কাপড় সঙ্গে নিল, কারণ সারাদিন এবং কিছুটা রাত পর্যন্ত তাকে মনিতার বাড়িতে থাকতে হবে। কিন্তু দাদা তো এখনো ফিরল না, দেরি হয়ে যাচ্ছে যে। যাবার পথে বাজারে যেতে হবে মনিতার ছেলের জন্য কিছু খেলনা এবং দোলনা কেনবার জন্য। শুধু হাতে তো সে আর যেতে পারবে না, গতকাল কিনে রাখলেই পারত। কিন্তু তাপস তাকে বাজারে নিয়ে যাওয়ার সময় পায়নি। ছোটদা গেছে কলেজে বন্ধুদের সঙ্গে দেশ ভ্রমণে, একলা মা তাকে ছেড়ে দেন না। তার উপর শহরে আজকাল প্রায়ই গোলযোগ চলছে, বন্যা স্রোতের মতো বাস্তুহারারা আসছেন পূর্ববঙ্গ থেকে, আর এখানেও চলছে মারামারি আর মহামারী একযোগে। মানুষের জীবনের মূল্য হাটে বেচা মুরগির পর্যায়ে নেমে গেল। রাস্তায় বেরোতে হলে আবার ঘরে ফিরবে কিনা ভেবে তবে বেরোতে হয়। কিন্তু রুচি এত সব কথা ভাবছিল না। দাদা যদি শর্মিকে বিয়ে করতে রাজি না হয় তাহলে কী পরিস্থিতি উদ্ভব হবে, এটাই সে চিন্তা করছিল। শর্মিকে দেখে কোনো পুরুষ পছন্দ করবে না, এটা যেন সে কিছুতেই বিশ্বাস করতে পারে না। অথচ দাদার এই 3 দিনের ব্যবহারে শর্মিকে ভালো লাগার কোনো প্রমাণই পাওয়া যায়নি। রঞ্জিতা গল্প করছিল তখন রুচির সঙ্গে। রঞ্জিতাও খুব সুন্দরী, কিন্তু বড্ড চালিয়াত আর স্মার্ট মেয়ে। বন্ধু হলেও রুচি তাকে ভাতৃবধূ করতে রাজি না। শর্মির মতন একটি মিষ্টি মেয়ে, তার রূপ গুণ বিদ্যা বুদ্ধি সবই তার পছন্দ মতো, তাকেই সে চায়, আর বাবা মাও চায়। এসব দেখেই সে শর্মিকে পছন্দ করেছে এবং বাবাকে দেখিয়ে সম্বন্ধটা প্রায় পাকা করে তুলেছে। শর্মিদের তরফ থেকে শুধু এই দাবি করা হয়েছে যে বিয়ের পরেও মেয়ে পড়বে, তা সে বাপের বাড়ি থেকেই হোক বা শ্বশুর বাড়ি থেকেই হোক। তাপসের বাবা মা তাতেও রাজি, শুধু শর্মির নিজের মতামতটা জেনে নিতে হবে রুচিকে। তা সে এমন আর কি কথা, টেলিফোনেই জিজ্ঞাসা করতে পারত, কিন্তু ফোনে এসব কথা কওয়া ঠিক নয়। তাছাড়া ফোনটা সরকারের অধীনে যাওয়ার পর থেকে নম্বর চাইলে এমন বিড়ম্বনা ভোগ করতে হয় যে ফোন করতে গায়ে জ্বর আসে। শর্মিদের বাড়ির ফোনটাও আছে নিচে তার বাবার অফিস ঘরে, দেখা হলেই জিজ্ঞাসা করা ভালো। তাপস ফিরে এলো প্রায় 9টা নাগাদ। রুচিরা বললে, দেখো তো ঘড়ি, কত দেরি করলে, এরপর বাজার যেতে হবে, চল না, রাস্তাতেই তো, বলে তাপস বোনের রাগটা এড়িয়ে গেল। গাড়িতে উঠল গিয়ে রুচি। তাপসের চেহারাটাই আজ কিছু বিশেষত লক্ষ্য করল সে। সদ্য ধোয়া স্যুট, টাই, ঝকঝকে জুতো বা সোনার রিস্টওয়াচ নয়, এগুলো দাদার নিত্যকার সাজ।
রুচি লক্ষ্য করল দাদার বাঁ হাতের কোড়ে আঙুলে একটা দামি হীরার আংটি। গাড়ির ঝাঁকুনিতে সেটা এমন তীব্রভাবে ঝলক দিচ্ছে যে চোখে না পড়েই পারে না। দাদার আঙুলগুলো খুব সুন্দর, কিন্তু হাতে আংটি রুচি আজই প্রথম দেখল। আংটিটি ছোট, রুচির হাতের মাঝের আঙুলে লেগে যাবে বোধহয়। চমৎকার আংটিটা। এছাড়া অন্য বিশেষত হচ্ছে দাদার চোখে ভারী সুন্দর একজোড়া চশমা, বুলু রঙের কাজ দেওয়া। দাদার চোখ দুটোকে কাজল পরা দেখাচ্ছে বাইরে থেকে। দাদাকে দেখতে সত্যি ভারী সুন্দর লাগছে। শনিবার দাদা কেন এই রকম সাজ করে স্কুলে যায়নি ভাবতে লাগলো রুচি। আজই এত সাজ করলো কেন? কোথাও কি যাবে, কিংবা কোথাও বেরিয়েছিল? কোথায় গিয়েছিল এই বেশে? অন্য কোথাও কেউ আছে নাকি? দাদার বন্ধু বান্ধবী থাকাই সম্ভব। প্রাপ্তবয়স্ক পুরুষ দাদা, কিন্তু তা না হতেও তো পারে। দাদা হয়তো মনিদার বাড়ি যাবার জন্যই এ বেশে পড়েছে। কিন্তু মনিদার বাড়িতে এখন তো দাদা নামবে না, তাকে নামিয়ে দিয়েই চলে আসবে। তাহলে আংটিটা কিনলে নাকি দাদা? আর চশমাটা? চশমা ছিল, আংটিটা কিনেছি। বেশ সুন্দর হয়েছে, ভারী চমৎকার ডিজাইন, আর হিরেটাও বেশ বড়। তাপস গাড়ি চালাতে লাগে। রুচি আশা করেছিল দাদা হয়তো আংটিটা খুলে তাকে দেখতে দেবে, এমনকি প্রেজেন্ট করে দেওয়া বিচিত্র নয়। এরকম মাঝে মাঝে করে দাদা, কিন্তু দাদা কিছুই তেমন করলো না দেখে সে একটু অভিমানহত হয়ে উঠল। বলল, আংটিটা কিন্তু মেয়েদের হাতে, পুরুষের হাতে ওটা মানায় না। তা বলে তোকে দিচ্ছি নে, যতই নিন্দে কর। তাপস বলল, নিন্দে তো করছি নে, সত্যি কথা ওটা বৌদি কেড়ে নেবে। দেখো, তার আসবার দেরি আছে, হয়তো আসতেই পারবে না। কেন, বাবার বিপক্ষে যাবে নাকি তুমি? বিদ্রোহ করবে মা বাবার সঙ্গে? দরকার হলে করতে হবে। বিয়ে কি তুমি সত্যি করবে না দাদা? যদি করি তো অজপাড়াগাঁয়ের গরিবের মেয়েকে। ওহো, আমার মনে ছিল না দাদা, মাফ করো। পাড়াগাঁয়ের গরিবের সেই ভাগ্যবতী মেয়েটিকেই আনবো তাহলে আমরা। সেই চেষ্টাই বরং কর। মার্কেটের সামনে গাড়ি থামালো তাপস। ভাই বোনে নেমে ঢুকলো বাজারে। খেলনা দোলনা কিনবার ফাঁকে ফাঁকে রুচিরা ভাবতে লাগলো, দাদার মন তাহলে পল্লীর সেই কালো মেয়েটার আঁচলেই বাঁধা পড়েছে। ওহ, তাতেই বিয়ে করবে না বলে? বাবা কিছুতেই ওরকম বউ গড়ে আনবেন না। সে কালো, ঠিক কালো নয়, শ্যামলা, তারপর মূর্খ, তার উপর শহরের আবহাওয়ায় একান্ত বেমানান। রুচিদের বাড়ির পরিবেশে তাকে কিছুতেই খাপ খাওয়ানো যাবে না। কিন্তু দাদা কখন তার প্রেমে পড়ল? হয়েছে, দাদা প্রায়ই তো দেশে যেত, এখনও যায় হয়তো। ওই হতচ্ছাড়ি কালোবর্ণী শেষকালে দাদার মনোহরণ করল। আশ্চর্য তো। আশ্চর্য বা কি আর, মনিদাও তো পল্লীর মেয়ে বিয়ে করেছে। মুকুল বৌদির চেহারাটাও কিন্তু চমৎকার, আর এমন মিষ্টি মেয়ে, মা হয়ে হয়তো আরও সুন্দর হয়েছে। এক্ষুনি গিয়ে দেখবে রুচি। দাদার আদর্শ তাহলে মনিদা আর মুকুল বৌদি। বেশ, ওই কালিন্দিকেই তাহলে বিয়ে করুক দাদা, কিন্তু শর্মিষ্ঠাকে হারাতে হবে। গভীর নিঃশ্বাস পড়ল রুচির বুক থেকে। বলল, ও মেয়েটার নাম কি দাদা? বকুল না? কার বকুল? কি আবার? সেই কালোপনা বাসুদেবপুরের চৌধুরীদের দুলালি? কি জানি, বকুল হতে পারে, বক্সাও হতে পারে। কেন? না, কিছু না, ওর নাম বকুল। মুকুল বৌদির সঙ্গে নামের মিল আছে, অর্থাৎ মানে চাল চলন চেহারায় মিল কিছু না থাকলেও মুকুল আর বকুল একই রকম না। এমনকি বকুলে মুকুলও বলা যেতে পারে। কী সব বলছিস? বেশ একটু ধমকে সুরেই বলল তাপস। বলছি যে তোমার জন্য যে সেই চৌধুরী বাড়ি কালিন্দিটাকেই ধরে আনে। এমন সুন্দর মেয়ে যখন পছন্দ হলো না, তোর চোখে তো আমি দেখছি না, আমি দেখবো আমার চোখে। চল। রুচি বেশ বুঝে গেল দাদার মনোহরিণী সেই বকুল নামা মেয়েটি। বাসুদেবপুরে তাদের পৈতৃক বাড়ি, এবং ওই গ্রামেরই চৌধুরী পরিবারের আদরণী কন্যা বকুল। চৌধুরী পরিবার এখন ভগ্নাবস্থায়, কিন্তু বনেদি বংশ। বকুলের রং ফর্সা না হলেও সে অত্যন্ত সুশ্রী। দেখেছি রুচি গত পূজার সময় তাকে। লেখাপড়া প্রায় জানেই না। স্টোভকে বলে স্টোভ, কন্ট্রোলকে বলেন কন্ট্রোল। ওটাকে যে কি করে শিক্ষিত সমাজে বধূরূপে দাঁড় করানো যায়
রুচি ভেবে পেল না। কিন্তু কি আর করা যাবে, মার সঙ্গে যোগ দিয়ে রুচি তাকেই শিখিয়ে পড়িয়ে নেবে। বাবার খুব আপত্তি হয়তো হবে না ওকে ছেলের বউ করতে, কারণ মেয়েটা বনিদি বংশের আর খুবই নাকি সুলক্ষণা। কিন্তু শর্মিকে সে হারালো। শর্মির অন্তরের বন্ধু রুচি, আর অত সুন্দর মেয়ে শর্মি, কে জানে কার বাড়ি আলো করবে গিয়ে। গাড়ি মনির বাড়ির দরজায় আসতেই নিঃশব্দে নেমে গেল রুচি। রুচিকে নামিয়ে দিয়ে তাপস গাড়ি চালিয়ে দিল। গেল কোন দিকে ভাবতে ভাবতে রুচি বারান্দায় উঠল মনিরে। মনির বউ গাড়ির শব্দ পেয়ে ছুটে নেমে এলো। সুন্দরী স্বাস্থ্যবতী তরুণী, মাতৃত্ব লাভের পর গাম্ভীর্য বেড়েছে। আই রুচি, ভালো আছিস ভাই? এগুলো কাউকে তুলে নিয়ে যেতে বলো বৌদি। খোকা কোথায়? ওপরে। আচ্ছা, ওগুলো রামচরণ তুলে আনবে। অত কি সব এনেছিস রে? বিশেষ কিছু নয়, খেলনা কয়েকটা আর দোলনা একটা। রুচির হাত ধরে তাকে ওপরে নিয়ে গেল মুকুট। আলাপি এবং অসমবয়স্কা হলেও সখী। রুচির বয়স কম হলেও বুদ্ধি দেখল, তাই তার চেয়ে বেশি বয়সে মেয়ের সঙ্গে অনায়াসে মিশতে পারে সে। ওপরে উঠে মনির মার পুজোর ঘরে ঢুকলো তাকে প্রণাম করতে। আশীর্বাণী উচ্চারণ করে তিনি বললেন, তোর মা কখন আসবে? আর তাপস? মা ঠিক সময়ে আসবে, দাদার হয়তো একটু দেরি হবে। লোকজন খাওয়ানো তো রাতে, দাদা বোধ হয় সেই সময় আসবে। লোকজন খাওয়াতে আর পারলাম কই মা, সব কন্ট্রোল করা, এমনকি অতিথি পর্যন্ত। নিতান্ত আপনার জলকতককে মাত্র বলেছি, তাই ভাবছি চিনি নাই, সর্ষের তেলে শিয়াল কাটা, ঘি মানে বনস্পতি, কপি আলু বেগুন পটলেও ভেজাল ঢুকেছে কিনা ভেবে পাই না। স্বাধীন দেশে আছি, ভালো আমরা। অত্যন্ত তেজস্বিনী মেয়ে মনির মা, তবে বয়স হওয়ার জন্য এখন আর বাইরের সঙ্গে তেমন যোগ রাখতে পারেন না। সক্রিয় দেশ সেবার এখন আর শক্তি নেই তার। কিন্তু অল্প বয়সকালে তিনি জেলও খেটেছে ইংরেজের বিরুদ্ধচারণ করে। মনির বাবা ছিলেন চির বিপ্লবী, ইনি সেই আজন্ম বিপ্লবীকেই পতিত্ব বরণ করেন। বিধবা হওয়ার পরও উনি বহুবার বহু ব্যাপারে এগিয়ে গেছেন দেশের কাছে। দেশ স্বাধীন হওয়ার পর থেকে বাড়িতেই আছে পূজা আচ্চারণী, কারণ আর তো ইংরেজ দাঁড়াবার জন্য বোমা তৈরির আবশ্যকতা নেই। কংগ্রেসের উদার নেতৃত্ব দেশে প্রতিষ্ঠিত হলো, কিন্তু সেদিনের বিপ্লবীদের ওপর বর্তমান সরকারের মনোভাবে তিনি বিশেষ আশা পাননি। বয়ঃপ্রাপ্ত ছেলে, তার বিয়ে দিয়ে সংসারী করে অবসর নিয়েছে। এখন বাইরের কাজ থেকে ঘরের কাজও তিনি খুব বেশি করেন না, বধূকে বুদ্ধি পরামর্শ দেওয়া ছাড়া। বধূটিও মনের মতো হয়েছে, শেষ জীবনে বিদ্যা একটু সুখেই কাটাবে আশা করেন। রুচি ওর কথা শুনে হাসল। কি আর বলবে, নিষ্করুণ সত্য কথা ওর। হাঁসের ডিমেও নাকি ভেজাল মাসিমা, 2 মাসের ডিম, কিন্তু দেখে কিছু বোঝা যায় না। মাছ তো যা পাওয়া যায় অখাদ্য, আর যা চড়া দর, মাংস শুধু বড় লোকেদের জন্যই আজকাল। আমি রুগীদের ওষুধপত্রের কথা ভাবছি বাছা, যে ওষুধের দাম 3 টাকা, কালোবাজারে সেটা 13 টাকায় কিনতে হয়। পথ্যের ফলমূল তো সাধারণের স্বপ্নেই রয়েছে। মানুষগুলো মরতে বসেছে, বাঁচানো দূরে থাক, একটু সহানুভূতি পায় না কারো? হয়তো সদিচ্ছার অভাব নেই সরকারে, কিন্তু সময় মতো কিছু হচ্ছে না। এই যে অগণ্য বাস্তবরা আজ আসছে এদেশে, কয়েকটা সেবা প্রতিষ্ঠানের সাহায্য তাদের কতটুকু কি করা যেতে পারে? এরপর মহামারীর আকারে যখন কলেরা বসন্ত লাগবেই, তখন সারা শহরে সারা দেশের জীবন হবে বিপন্ন। কি আমরা করতে পারি মাসিমা বলে রুচি সরে পড়তে চাইল, কিন্তু উনি যেন কিছুটা উত্তেজিত হয়েছেন, তাই আবার বললেন, করতে তোমরাই পারো মা, তোমরাই দেশের ছেলে মেয়ে, ভবিষ্যতের আশা। তোমাদের দাবি অগ্রাহ্য করবার সাধ্য কারণ নেই। উনি হয়তো আরও অনেক কিছুই বলতেন, কিন্তু রুচির ভালো লাগছিল না। কে আর ওসব বাজে বাজে কথা শুনতে চায়? সে আসতে বলল, অন্যদিন এসব কথা আপনার কাছে শুনবো মাসিমা, আজকে বিস্তর কাজ, বৌদিকে গিয়ে একটু সাহায্য করি গে বলেই চলে এলো পূজার ঘর থেকে। বিপ্লবী স্বামী সহধর্মিণী ওই বৃদ্ধা ভালোই লেখাপড়া শিখেছিলেন ছোটবেলায় বাপের বাড়িতে, তারপর স্বামীর কাছে দীক্ষা নেন ভারতের মুক্তি সাধন মন্ত্রে। রাজনীতিতে আর সমাজনীতিতে স্বামী ছিলেন বিচক্ষণ। দুর্জয় দুঃসাহসে তিনি বহুবার ইংরাজকে আতঙ্কিত করে তুলেছিলেন। কারাগারেই তার জীবনে অধিকাংশ সময় কেটে গেছে। জীর্ণ হয়ে পড়েছিল শরীর, স্বাস্থ্য ভেঙে গিয়েছিল, তবু তিনি ইংরেজের দানস্বরূপ স্বাধীনতা লাভ থেকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে।
কিন্তু সেদিনকার কথা মনে পড়ল বৃদ্ধার। রাষ্ট্রনায়কগণ সারা ভারতে মহামহোৎসব করবার আদেশ দিয়েছিলেন। ঘরে ঘরে পত্র, পুষ্প, ধূপ, দীপ জ্বলবে, শাঁখ বাজবে, প্রীতির বন্যায় ভেসে যাবে সারা দেশ। যদিও ভারতের পূর্ব আর পশ্চিমের অঙ্গচ্ছেদ হয়েছে, মনির মাও উৎসবের আয়োজন করতে যাচ্ছিলেন। কিন্তু স্বামী তাকে ডেকে বলেছিলেন, মনে পড়ে কথাগুলো, উৎসবের দিন নয় আজ, উৎসনে যাবার পথে দাঁড়ালো ভারত। সে কি কথা গো? হ্যাঁ, ভিক্ষালব্ধে এই স্বাধীনতা যারা এনেছেন, জাতিটাকে তারা ভিখারি ভেবে দিল। রুদ্ধমান শিশুর হাতে লজেস দেওয়ার মতো এই স্বাধীনতা। শিশুর হাত থেকে মূল্যবান কোনো বস্তু কেড়ে নেবার জন্যই দিল ইংরাজ, আর ভাইয়ে ভাইয়ে বিভেদ লাগিয়ে দিল অনন্তকালের জন্য। উৎসব করো না, শুধু আলো জেলে রাখো সত্যিকার স্বাধীনতা আসার পথে। কথাগুলো আজ বড়ই মূল্যবান মনে হয় বৃদ্ধার কাছে। তিনি সত্যিই বলেছেন। ৩৬ কোটি লোক এই পুরো ৩টে বছর টেরই পেল না কোথায় তারা স্বাধীন। আজও তারা তেমনি অসহায়, উৎপীড়িত, আতঙ্কিত। বরং ইংরেজের আমলে শোষণের সঙ্গে শাসনের মধ্যে ছিল শৃঙ্খলা। ল অ্যান্ড অর্ডারের অন্তরালে যাই থাক, প্রতিদিন পরস্পরবিরোধী উক্তি আর যুক্তির জোরে মানুষকে তারা ধোকায় ফেলত না, যা করবার তা করত। বিপ্লবকে তারা দমিয়েছে মেশিন গানে, বিদ্রোহকে থামিয়েছে বন্দিশালায় এনে। দিনে দিনে শ্রবণ, সুখকর বাণী আর বিবৃতির বন্যায় তারা মানুষকে, ভাগ্যকে বিলম্বিত করেনি। কন্ট্রোল তারা চালিয়েছিল যুদ্ধের প্রয়োজনে। কৃত্রিম অভাব সৃষ্টি করে কালোবাজার বাড়াতে নাও। আজও সেই কন্ট্রোল টিকিয়ে রাখা হয়েছে ক্যাপিটালিস্টদের স্বার্থের খাতিরে, দেশের বৃহত্তর স্বার্থকে সম্পূর্ণ উপেক্ষা করে। হত্যা, লুণ্ঠন, নারী ধর্ষণ, এই সামান্য ৩টে বছরে যত হলো, ইংরাজের ২৫০ বছরের শাসনও তা হয়েছে কিনা ইতিহাস বলবে। জালিয়ানওয়ালাবাগ তারা সৃষ্টি করেছে, কিন্তু জ্বালিয়েছে তারাই এই দেশবাসীর অন্তরে পরাধীনতার জ্বালা। বিরোধ বিশ্বে তারা ভারতকে অপগণ্ড, অক্ষম বলে প্রচার করেছে, কিন্তু তারাই পরিচয় করিয়ে দিয়েছে ভারতের সঙ্গে বিরোধ বিশ্বের। বুদ্ধের অহিংসা মন্ত্র টলস্টয়ের লেখনীতে যে রূপ নিয়েছিল, গান্ধীজি সেই মরচে ধরা মহামন্ত্রের শান দিয়ে দেশবাসীকে দেখালেন সেইটা পাশুপাত, নিবাত কবচকে বধ করবার জন্যই তিনি সেটা লাভ করেছেন। ওই শানিত অস্ত্রের দীপ্তিতেই দেশবাসী শুধু পথ দেখতেই পেল না, পথে চলবার বলও লাভ করল। কিন্তু তারপর বিদ্যা ভেবেই চললেছেন। এসব কথা অকস্মাৎ পুত্রবধূ এসে দাঁড়ালো। আজকের মতো এখানেই শেষ হলো ফাল্গুনী মুখোপাধ্যায়ের লেখা চলে নীলসারি উপন্যাসটির ২য় পর্ব। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আপনাদের সকলকে ধন্যবাদ।